জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নিখুঁত পরিপাটি সাজানো গোছানো একটা সংসার আমার স্বপ্ন। বিয়ের আগে আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা স্বপ্ন দেখে থাকি, সাজানো গোছানো পরিপাটি একটা সংসার হবে আমাদের। আমিও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না। আহামরি অনেক কিছু চাইতাম না। ছোট্ট একটা রুম থাকবে, তার ভিতরে যে বাংলা চৌকি খাটটা থাকবে, আমি যে বিছানা চাদরটা বিছিয়ে রাখবো সবসময় টান টান থাকবে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ছোটোখাটো অনেক স্বপ্ন পূরণ হয়েছে। আর এই যে আমার সেই সাজানো গোছানো সংসারটা, প্রতিদিন সকালে আমি ফুল এনার্জি নিয়ে আমার সংসারের কাজগুলো শুরু করি। তবে আজকে সংসারের কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। তো সব কাজ গুছিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাবজানের রুমটা আমি গুছিয়ে নিয়েছি, তো সেটা তো প্রথমেই দেখিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, তো এটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে না ঘুম থেকে ওঠার পরে অনেকটা সময় চিন্তা করি, ক্যামেরাটা অন করে সকালের কাজগুলো শুরু করব নাকি অফ ক্যামেরায় কিছু কাজ গুছিয়ে নিব। আর এটা চিন্তা করতে করতে বেশ কিছুটা সময় কিন্তু কেটে যায়। তো আজকেও আমি সেই চিন্তার জগতে চলে গিয়েছিলাম। অবশেষে মনকে বললাম, যাক রিমা, তুমি তোমার মনের কথাই শোনো। মন চাচ্ছিল না আজকে আর সকালের কোনো কাজ আমি অন ক্যামেরায় করি। তো এই যে মনের কথা শুনেছি, আর অফ ক্যামেরায় আমি আমার প্রত্যেকটা রুম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো সবসময় কিন্তু আমি এরকম পরিপাটি করে রাখার চেষ্টা করি, এজন্য আমার বেশি একটা কষ্ট হয় না। তো আজকে কিছু কিছু পরিষ্কারের কাজ করেছি। প্রত্যেকটা ফার্নিচারের উপরে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যে ফার্নিচারগুলো একটু উঁচু, আমি চেয়ারের পরে দাঁড়িয়ে পরিষ্কার করি, তো সেই ফার্নিচারগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি সব রুম সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমার ভালোবাসার আপু ভাইয়াদের সাথে শেয়ার করছি। সব সময় তো কাজ দিয়েই শুরু করি, তাই ভাবলাম আজকে আর কাজ দিয়ে শুরু করব না। সব কাজ গুছিয়ে নিয়ে তারপরেই আমি ক্যামেরাটা অন করব। এদিক থেকে কিন্তু আমি দুপুরে যা রান্না করব সেগুলো কিন্তু সব কেটে গুছিয়ে রান্নাঘরে রেখে এসেছি। তো এখন বাজে 10টা, আমি 10টার দিকেই কিন্তু বেশিরভাগ সময়টা দুপুরে রান্নাটা শুরু করে দিই। কারণ একটার আজান দিলেই বাবু বাড়িতে চলে আসে, আর বাবু বাড়িতে আসার আগেই আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমার ছোট্ট সাজানো গোছানো সংসারটা এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আহামরি দামি কোনো ফার্নিচার কিন্তু আমার সংসারে নেই। তারপরও আল্লাহ পাকের রহমতে যা আছে আমি কিন্তু অনেক খুশি, এবং সেগুলোকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই যে দেখুন, এর মধ্যে কিন্তু আমি দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। ছাদ বাগান থেকে যে লাল শাক আর পাঁচমিশালি শাক তুলেছিলাম, আজকে সেটা রান্না করছি। গত ব্লগে তো আপনাদের সাথে শাক তোলাটা শেয়ার করেছিলাম, আর আজকে সেই শাক রান্নাটা শেয়ার করছি। তো ওইভাবে ডিটেলসে না, একটু একটু করেই কিন্তু আমি রান্নাগুলো শেয়ার করছি। শুধু তো শাক রান্না করলে হবে না, শাকের সাথে কিন্তু ডাউল খেতে বেশি মজা লাগে। আমার কাছে তো বিশেষ করে অনেক মজা লাগে। তো আম ডাউল রান্না করছি। আমার বাবু তো আম ডাউলটা বেশি পছন্দ করে। আর এই গরমের দিনে আম ডাউল কম বেশি কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। তো ডাউলটা তো প্রথমে আমি যে জাল করে নিয়েছি, আর এখন এই যে পেঁয়াজ, রসুন এবং আস্ত জিরে ফোড়ন দিয়ে আমি ডাউলটা তেলে দিয়ে নিচ্ছি। তো আমরা তো তেলে দেয়া বলি, অনেকে ফোড়ন দেয়া বলে, অনেকে বাগার দেয়া বলে। দেখুন, জায়গা ভিত্তিক একটা জিনিসের কত রকমের নাম। আর এখন এই যে পেঁয়াজ, রসুন এবং জিরাটা আমি ওড়ঙের সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। এটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শিখেছি আমি। আমার আম্মু বলে, ডাউলটা তেলে দেওয়ার আগে তুমি যদি পেঁয়াজ রসুন এভাবে সুন্দর করে একটু থেতো করে নাও, তাহলে কিন্তু ডাউলের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর আমি যে রান্নাগুলো করি, আমার কিন্তু 100 ভাগের মধ্যে 90 ভাগই আমার আম্মুর মতন করে আমি রান্না করি। আমরা মেয়েরা কিন্তু হয়তো আম্মুর, না হয়তো শাশুড়ি মা, দুজনের একজনের কাছ থেকেই কিন্তু রান্নাগুলো শিখে থাকি। তো আমি কিন্তু আমার আম্মুর মতন করেই সব কিছু রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু আমার রান্নাটা ভীষণ পছন্দ করে। আমি নাকি আলু ভর্তা করলেও সেটা ভীষণ মজা হয়। ওই যে দেখুন, এখন কিন্তু নিজের ঢাক একটু নিজেই পিটাচ্ছি। কি আর করব, নিজের প্রশংসা তো মাঝে মধ্যে একটু নিজেকেই করতে হয়।
তো ওর মধ্যে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গেছে। ওই যে বকবক করার একটা অভ্যাস আছে, বকবক করছি আর রান্নাগুলো করে নিচ্ছি। আসলে এই সিম্পল রান্নাগুলো কিন্তু কম বেশি আমার সব আপুরাই পারে। তো আমি রান্না করছি আর আপনাদের সাথে একটু গল্প করছি। যদি এই রান্নার অংশটুকু একটু না রাখতাম, দেখা যাচ্ছে আমার ভিডিওটা অনেক ছোট হয়ে যেত। তো এইজন্যই কিন্তু রান্নার এই অংশটুকু রাখতে হয়েছে, যেহেতু লাইফস্টাইল ব্লগ। তো দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি তো রান্নাটাও টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। তো পাঁচমিশালি শাকটা ভাজি করার পরে আমি লাল শাকটাও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে। হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে এসে কিছু পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এতে করে চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কতগুলো লাল শাক আমি বসিয়ে দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে। বাজার থেকে লাল শাক কিনে আসলে কিন্তু লাল শাকগুলো সিদ্ধ হতেও অনেকটা দেরি লাগে। আর এই যে বিনা সারের শাক, এত মজা লেগেছিল খেতে। তারপরে তো দিয়েছিলাম চিংড়ি মাছ, একদম জমে গিয়েছিল দুপুরের খাবারটা। লাল শাক তো এমনি আমাদের সবার কাছে প্রিয় একটা শাক, তারপরে চিংড়ি মাছ, মোটামুটি একেবারে দুপুরে যে কী পরিমাণে তৃপ্তি করে আমরা তিনজন খাবার খেয়েছি। গোস্ত বলুন আর মাছ রান্না বলুন, যেটাই বলুন না কেন, আজকে কিন্তু ডাউল আর এই যে শাক ভাজিগুলো দিয়ে এত তৃপ্তি করে আমি খাবার খেয়েছিলাম। তো আপনাদের ভাইকে বলেছিলাম যে ঈদের পর থেকে মনে হচ্ছে এই প্রথম অনেকটা তৃপ্তি করে আমি দুপুরের খাবারটা খেলাম। আসলে শাক ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। তো রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর এখন এই যে বকবক করতে করতে আমি পুরো রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা গৃহিণীরা কিন্তু কম বেশি রান্না করার পরপরই কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আজকে সকালে আমি গ্যাসে চুলা রান্না করেছিলাম। যখনই সকালে আমি খাবারটা তৈরি করতে এসেছি ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছিল। তো ওইভাবে তখন আর গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করা হয়নি। তো ভেবেছিলাম দুপুরে যখন রান্না করব একসাথেই আমি পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আর এভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি করেই সবসময় গৃহিণীরা কাজ করে থাকি। রান্নাঘরটা যদি প্রতিদিন রান্না করার পরে একটু সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়, তাহলে যেদিন ডিপ ক্লিন করব ওই দিন কিন্তু অতটা কষ্ট হয় না, খুব সহজেই রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি টেবিলেও খাবারগুলো দিয়ে দিয়েছি। আমার আব্বাজানের তো আসার সময় হয়ে গেছে। আর আজকে আমার আব্বাজান বাড়িতে এসে শাক দেখে যে এত খুশি হয়েছে। ছোটোবেলা থেকে না ও শাকটা ভীষণ পছন্দ করে। আর লাল শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যে সাধারণ খাবার, এটা কিন্তু খেতে এক কথায় অসাধারণ। তো খাবারগুলো টেবিলে ঢাকা দিয়ে আমি গোছল সেরে দুপুরে নামাজ কালাম আদায় করে নিব। আর আজকে দেখুন আমি কি করেছি, রাইস কুকারের হাঁড়িটা ধরেই আমি টেবিলে রেখেছি। প্লিজ আমার ভালোবাসার আপু ভাইয়েরা কোনো কিছু মনে করবেন না। তো দুপুরে খাবারটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আর ক্যামেরাটা অন করা হয়নি। এখন রাত 10টার সময় আমি ছাদে এসেছি এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। গত ব্লগে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ছাদ বাগানের ফুলগুলো 2-1 দিনের মধ্যেই ফুটবে। তো পরের দিন রাতেই কিন্তু ফুল ফুটেছিল। আর আমি তো চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ছাদে এসে প্রথমে আপনাদের ভাই আর আমি তো কিছুটা সময় এই সুন্দর মুহূর্তটা একটু উপভোগ করেছি, তারপরে আপনাদের জন্য ক্যাপচার করেছি। ফুলের একটা মিষ্টি ঘ্রাণ পুরো ছাদটা একবার মোমো করছিল। আর সকালে দেখা যাবে মৌমাছি চলে আসবে এই ফুল থেকে মধু নেওয়ার জন্য। রাতে অবশ্য মৌমাছি আসে না, খুব ভোরে চলে আসে। 3টা বছর হলো আমরা ছাদ বাগানে ড্রাগন চাষ করছি আর এই প্রথম একসঙ্গে এতগুলো ফুল দেখতে পেলাম। কি বলবো, এত ভালো লাগছিল, আমি তো ছাদে এসে খুশিতে আত্মহারা হয়ে গেছি। এবং মানুষ কিন্তু মাঝে মাঝে খুশিতে আত্মহারা হয়ে গেলে কি করে সেটা সে নিজেও জানে না। আমি তো ছোট মানুষের মতন লাফালাফি করছিলাম। আপনাদের ভাই আমাকে বলছে, এই পাগলি আস্তে আস্তে লাফালাফি করো, নিচে মানুষ কি বলবে, যে এরা মনে হয় ছাদে গিয়ে পাগল হয়ে গেছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম, যে যাই বলে বলুক আমাদের কষ্ট সার্থক হয়েছে। আল্লাহর রহমতে আমরা অনেকগুলো ফুল দেখতে পেয়েছি। অনেক পরিশ্রম করি কিন্তু দুজনে এই গাছগুলোর পিছনে। কতটা সূর্যি মামার অত্যাচার সহ্য করেছি, ঝড়ের অত্যাচার সহ্য করেছি, তারপরে কিন্তু এতগুলো ফুলের মুখ আমরা দেখতে পেয়েছি আল্লাহর রহমতে। আর আজকে রাতে কিন্তু আমরা অনেকটা রাত করেই নিচে নেমেছিলাম, কারণ এই প্রত্যেকটা ফুলেই পরাগায়ন করেছিলাম। ফুলে কিন্তু পরাগায়ন করলে ফলটা অনেকটাই বড় হয়। তো কাছ থেকে যে ফুলগুলো রয়েছে সেগুলো আমি করেছিলাম এবং যে ফুলগুলো কাটার ভিতরে ছিল সেগুলো আপনাদের ভাইয়াই করেছিল। তো এখন এই যে ফুল দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি তো জানি না আপনারা কে বা কারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে আছেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের কাছে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, তো সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন।
তো এই যে সিঁড়িঘরের ছাদের উপরের ফুলগুলো একটু কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি এই যে ফুলে পরাগায়ন করছি। তো একটা কথা বলি, অনেকে আবার বলতে পারেন প্রতিদিন এই ফুল ফল দেখানোর কি আছে। আসলে যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ, তো আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই ভালো লাগার মুহূর্তটুকু একটু আপনাদের সাথে শেয়ার করে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এতে করে যদি কোনো কিছু আমি ভুল দেখিয়ে থাকি, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ব্লগটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টসে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।